স্পিকারটা অফ করুন। ওম নমঃ শ্রী যতিরাজায় विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। শুভ সন্ধ্যা সবাইকে। शुभ सन्ध्या सर। আচ্ছা, शुभ যারা सन्ध्या महोदय। শুভ সন্ধ্যা। হোম টাস্ক কারা কারা পাঠাননি? আমি পাঠাইনি স্যার। আচ্ছা, আর আচ্ছা, হরেন্দ্রবাবু শোনা যাচ্ছে? জি। আচ্ছা, আপনি শুরুতেই বলছেন যে অথা শ্রীমদ্ ভগবদ গীতাহ, তো হ্যাঁ স্যার, হ্যাঁ। গীতাহা এটা কি ঠিক? না না, গীতা, গীতা। গীতা হবে। হুম, যেহেতু গীতাহা বললে ওটা বহু বচন হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ স্যার, সরি, ঠিক ওটা আছে, ভুল হয়েছে। ওকে। গীতা হবে। হুম, আচ্ছা, আর আচ্ছা, আরও দু একজনের নাম যেটা দেখলাম ওই চতুর্থোধ্যায়ः, এটার উচ্চারণে সমস্যা আছে। মানে চতুর্থ আচ্ছা অধ্যায়ः কেউ কেউ বলছে এরকম, তাহলে ওটা খুব ক্লিয়ারলি বলতে হবে আরও চতুর্থোধ্যায়ः, মানে ওটা যে লুপ্ত আকারের সাইন, ওটার কোনো উচ্চারণ করা যাবে না। আচ্ছা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আজকে আমরা উচ্চারণের যে বেসিক্স সেখান থেকে শুরু করব। আচ্ছা, তো সকলেই পরিচিত, কেবলমাত্র চিত্রা ম্যাডাম আমাদের যে সংস্কৃত প্রনাউন্সিয়েশন তার যে বেসিক্স সেটার সাথে পরিচিত না। ঠিক আছে, আমরা তার জন্য প্রথম একটা বা দুটো ক্লাস দেখব। সবাই খেয়াল করবেন, যার যেখানে কিছু সমস্যা যদি থেকে থাকে সেগুলো মিটিয়ে নেবেন। আচ্ছা, তো ফার্স্টলি হচ্ছে আমরা দেখি যে, আচ্ছা পার্থবাবু বলুন। এ রাজকুমার বাবু, সরি আপনাকে একটু ডিস্টার্ব করলাম। আচ্ছা, না বলুন। সেটা হচ্ছে যে এই আপনি যখন এই বর্ণগুলো বলবেন, একটু ওই বাংলায় যেটাকে আমরা লি বলি তার সংস্কৃত উচ্চারণটা আরেকবার একটু শিখিয়ে দেবেন। আচ্ছা, ঠিক আছে, ওকে। থ্যাংক ইউ। আচ্ছা, তো আমরা, আচ্ছা চিত্রা ম্যাডাম আপনি একটু ভালো করে দেখবেন, আর বাকিরাও যেখানে যেখানে সমস্যা আছে দেখে নেবেন। আচ্ছা, প্রথমে যেটা আমাদের, যেহেতু আমরা সংস্কৃত ল্যাঙ্গুয়েজ, তার প্রোনাউন্সিয়েশন কেমন করতে হবে সেটা শিখছি। তো সেটা আমরা আমাদের যে মাতৃভাষা, প্রায় এখানে যারা উপস্থিত আছেন সবারই প্রায় বাংলা আশা করছি। তো আমরা বাংলা ভাষার সাপেক্ষে, অর্থাৎ বাংলা ভাষার সাথে একটা মানে তুলনামূলক আলোচনা করে আমরা সংস্কৃতের মানে উচ্চারণটা শিখব। আচ্ছা, প্রথমে যেটা আমরা বাংলা ভাষাতে করি কি, শুরুতেই আমরা যে অকার, তার উচ্চারণটা আমরা কেমন করি, ওকারের মতো করি। মানে দেখবেন কিছু কিছু শব্দের শেষে অকার আছে, স্বরবর্ণ অকার দিয়ে শেষ হচ্ছে শব্দটা, কিন্তু সেটা আমরা উচ্চারণ করছি শেষে ওকার শোনাচ্ছে। যেমন আমরা এখানে এক্সাম্পল দেওয়া আছে, দেখুন, হরে কৃষ্ণ হরে রাম, কিন্তু তার যদি আমরা মানে স্পেলিংটা দেখি, দেখবো যে কৃষ্ণ রাম শেষে অকার আছে। তো বাংলাতে এটা ঠিকই আছে, কিন্তু সংস্কৃতে যখন আমরা উচ্চারণ করব, অকারটাকে আমরা অকারই বলবো। তো শব্দটা এরকম শোনাবে, কৃষ্ণ রাম। ঠিক আছে, আমরা যখন সংস্কৃত যখন উচ্চারণ করব তখন আমরা ওকার বলবো না, অকারকে আর ওকার বলবো না। এটা এমনটা, এটা কেউ একটা মিসম্যাচ করবেন না যে বাংলাতে এবার থেকে আপনারা ওকারটাকে অকার বলবেন, এমনটা মোটেও করবেন না। বাংলাতে যেমনটা করছেন দ্যাটস রাইট, সংস্কৃতের ক্ষেত্রে অকারটাকে অকারই বলতে হবে, ওকার বললে সেটা ভুল। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, হরে কৃষ্ণ হরে রাম। ঠিক আছে, আচ্ছা, এরপরের যে সমস্যা,
তো দেখুন, অকারটার উচ্চারণ আমরা কিভাবে স্পষ্ট করতে পারি সেটা এখানে বলা আছে। আমি পরের মানে যেহেতু বিষয়টা একই আছে, আমি পরের সমস্যাটা তার সাথে একেবারে বলবো। আচ্ছা, বাংলাতে কিন্তু আমরা হ্রস্ব এবং দীর্ঘ, মানে হ্রস্বের উচ্চারণ একটু কম সময় করতে হবে। আচ্ছা, এই হ্রস্ব এবং দীর্ঘ এটা কোনোভাবেই ব্যঞ্জন বর্ণের বৈশিষ্ট্য না, এটা অবভিয়াসলি স্বরবর্ণের বৈশিষ্ট্য। তাই তো, হ্রস্ব দীর্ঘ এগুলো কারা হতে পারে? স্বরবর্ণ হতে পারে। তো বাংলাতে আজ পর্যন্ত আমাদের কখনো বলা হয়নি যে এটা হ্রস্ব ইকার, এটার উচ্চারণটা একটু কম সময় হবে, বা এটা দীর্ঘ ইকার, এটার উচ্চারণটা একটু হ্রস্বের থেকে বেশি করতে হবে, এমনটা আমাদের বলা হয়নি। বাংলাতে ঠিকই আছে সেটা। সংস্কৃতে আমরা কি করব? হ্রস্ব বর্ণ মানে একটু কম সময় বলতে হবে, দীর্ঘ বর্ণ মানে একটু বেশি সময়, মানে টানতে হবে। তো এখন একটা প্রশ্ন স্বাভাবিক আসতেই পারে যে স্যার মানে কতটা, অর্থাৎ হ্রস্ব বর্ণ আমরা কতটা বলবো, দীর্ঘ বর্ণ কতটা বলবো? স্বাভাবিক এই প্রশ্ন। তো দেখুন, এখানে আমাদের দেখুন স্পষ্ট করে লেখা আছে, যে আমি এটাই বলছি, স্পষ্ট করে বুঝতে পারবেন। সংস্কৃতে উচ্চারণের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো হ্রস্ব ও দীর্ঘের উচ্চারণের বিষয়ে সতর্ক থাকা। বাংলা ভাষাতে হ্রস্ব দীর্ঘের উচ্চারণের তেমন অবধান থাকে না। তেমন অবধান থাকে না বলতে আমি বোঝাতে চাইছি না যেটা বাংলা ভাষাতে সেটা ভুল। অবধান থাকে না বলতে বাংলা ভাষাতে এই বিষয়টার কোনো গুরুত্ব নেই, মানে হ্রস্ব দীর্ঘ উচ্চারণের ক্ষেত্রে কোনো গুরুত্ব নেই, মানে জাস্ট মানে এটা রিটেন ফর্মে গুরুত্ব আছে। তো হ্রস্ববর্ণ বলতে আমরা বুঝবো যে বর্ণের উচ্চারণ করার সময় এক মাত্রা, দীর্ঘ বর্ণ বলতে আমরা বুঝবো যে বর্ণের উচ্চারণ করার সময় দুই মাত্রা। এখানে একমাত্রা বলতে সময়ের নির্দিষ্ট কোনো পরিধি নেই, মানে ব্যাপারটা এরকম যে হ্রস্ববর্ণের উচ্চারণের কোনো একটা মানে ফিক্সড টাইম লিমিটেশন নেই, যে এতটাই 1 সেকেন্ড 2 সেকেন্ড এরকম কিছু নেই। হ্রস্ববর্ণের উচ্চারণের জন্য বক্তা যতটা সময় নিচ্ছেন তার 2 গুণ সময়, অর্থাৎ ডাবল টাইম দীর্ঘবর্ণের জন্য নিতে হবে। এখন প্রশ্ন হতে পারে যে স্যার এটা আমরা কি তাহলে মেপে মেপে বলবো একেবারে, যে হ্রস্ববর্ণ যদি আমরা 1 সেকেন্ড বলি, দেন দীর্ঘবর্ণ কি আমাকে 2 সেকেন্ডই বলতে হবে? এটা কখনোই বক্তার ক্ষেত্রে করা সম্ভব না। তো সেক্ষেত্রে আমরা কি করব? হ্রস্ববর্ণের উচ্চারণের জন্য আমি যতটা সময় নিচ্ছি, দীর্ঘবর্ণের জন্য যেন তুলনামূলকভাবে একটা বেশি হয়, মানে এমনটা যেন না হয় যে হ্রস্ববর্ণ এবং দীর্ঘবর্ণ মানে আমি সময়টা এতটাই ভুলভাল করছি, সময়ের যে ব্যালেন্স সেটা এতটাই ভুলভাল করছি যেন সেটা আর মানে স্পষ্ট করে বোঝা যাচ্ছে না, কোনটা হ্রস্ব কোনটা দীর্ঘ সেটা বোঝা যাচ্ছে না, এমনটা যেন না হয়। অর্থাৎ হ্রস্ববর্ণের জন্য আপনি যতটা সময় নিচ্ছেন তার থেকে যেন অপেক্ষাকৃত বেশি সময় আপনি দীর্ঘবর্ণের জন্য নিচ্ছেন, এতটাই তাৎপর্য। তো এখন মানে প্রথম যে সমস্যা এলো, বাংলাতে যেটা আমরা অকারটাকে ওকার বলছি, সব ক্ষেত্রে বলি না কিন্তু ওকারটা ওকার বলি আমরা, তো সেটা আমাকে ঠিক করতে হবে। সংস্কৃতে আমাকে অকারটাকে অকারই বলতে হবে। তো অকারটা আমার এরকমই শোনাবে, অ, নট ও, এরকম শোনাবে না। দেন প্রত্যেকটা হ্রস্ব এবং দীর্ঘ যে স্বরবর্ণ আছে, সেই প্রত্যেকটি স্বরবর্ণের মানে হ্রস্ব বর্ণ হলে কম সময়, দীর্ঘ বর্ণ হলে বেশি সময়, এই যে ব্যালেন্স সেটাকে আমাকে আনতে হবে। তো এই দুটো জিনিস আমি কিভাবে রেকটিফাই করব? ছোটোবেলায় আপনারা যেমনটা শিখেছেন, মানে ক, কা, কি যেমনটা আপনাদের শেখানো হতো ঠিক তেমনটাই একটু বলতে হবে। স্পেশালি ফর চিত্রা ম্যাডাম, আপনি একটু অভ্যাস করবেন এরকম ক, কা, মানে হ্রস্ববর্ণ আর দীর্ঘবর্ণ কোনগুলি, এগুলো নিয়ে কারো কোনো কনফিউশন নেই আশা করি। কোনগুলি হ্রস্ব স্বরবর্ণ কোনগুলি দীর্ঘ স্বরবর্ণ এই বিষয়ে কারো কোনো কনফিউশন আছে কি? কারো নেই আশা করি। না স্যার, আমি বুঝতে পেরেছি এখানটা। আচ্ছা, তাহলে আমি কি করব? হ্রস্ববর্ণ এবং দীর্ঘবর্ণ আমি কিভাবে অভ্যাস করব? আমি কোনো একটা ব্যঞ্জন বর্ণের সাথে আমি নেব, নিয়ে যেমন ক এর সাথে নিলাম আমি ক, কা, মানে এইভাবে এই যে হ্রস্ব এবং দীর্ঘ উচ্চারণের ক্ষেত্রে একটা ব্যালেন্স আনতে হবে, অর্থাৎ হ্রস্ববর্ণের জন্য কম সময়, দীর্ঘবর্ণের জন্য বেশি সময়, এটা আমি এইভাবে অভ্যাস করব। ক, কা, কি, কি, কু, কু, এইভাবে।
ঠিক আছে, আচ্ছা পার্থবাবু বলুন। সরি, আজকে আবার আরেকবার আপনাকে একটু ডিস্টার্ব হুম, করছি। বলুন। সেটা হচ্ছে যে আপনি এটা আমাদের শিখিয়েছেন লেভেল 1। হ্যাঁ, তো আমার এই একটা জিনিস আপনি ওই সময় বলেছিলেন যে এ এবং ও এগুলোকেও আমরা দীর্ঘবর্ণ হিসেবেই মানে ধরবো আর কি। হ্যাঁ, এগুলো তো দীর্ঘ এর বর্ণই, মানে এগুলো কারণ, ধরার কিছু নেই, এগুলো দীর্ঘ বর্ণই। ও এর এর মানে এ আর ওই এগুলো মানে ওইটা এ থেকে একটু বেশি এরকম কোনো না না, ব্যাপার নেই, এরকম এগুলো কিছু সব নেই। আলাদা আলাদা বর্ণ, তাই? আলাদা। আচ্ছা, এ, ঠিক আছে। ওই মানে আমাদের যে দীর্ঘ বর্ণ সেগুলো কোনগুলি? আ, দীর্ঘ ই, দীর্ঘ উ, দীর্ঘ রি। ঠিক আছে, লিকারের দীর্ঘ হয় না, দীর্ঘ রি, রিকারের দীর্ঘ আছে। তাহলে আ, ই, উ, রি, নেক্সট এ, ওই, ও, ঔ, এইগুলো হচ্ছে দীর্ঘ বর্ণ। ঠিক আছে। স্যার আমাদের 13টা স্বরবর্ণ, তার মধ্যে ওই 5টা হর্ষবর্ণ আর 8টা দীর্ঘবর্ণ, তাই তো? অ, ই, উ, আর ওদিকে আপনার এদিকে রি রয়েছে, ভাই ক্লাস চলছে, আর লি। লিখে দিচ্ছি, শেষ করে দিচ্ছি, তাতেও কোনো problem। আচ্ছা, তো আচ্ছা পার্থবাবু যেটা জিজ্ঞাসা করেছিলেন যে রি এবং লি দুটোর উচ্চারণটা কেমন হবে। আরে ভাই, হ্যালো, বলছি ক্লাস চলছে। কোনো একটা কিছু। আচ্ছা, 45 মিনিটের ক্লাস একটা, কোনো একটা প্রবলেম চলছে। আচ্ছা সরি, তো আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে তো? Yes, sir. হ্যাঁ। ওকে। আচ্ছা, তো এগুলো আমরা কি পার্থবাবু যেটা জিজ্ঞাসা করলেন যে রি এটার উচ্চারণ কেমন হবে। আচ্ছা, আহ, আমাদের এই যে রি বা লি, এই দুটি বর্ণের উচ্চারণ এই যে দুটি বর্ণ রয়েছে, এই দুটি বর্ণের উচ্চারণ আমরা কিভাবে করব সেটা যদি একটু দেখতে হয়। আচ্ছা, রি এবং লি এই দুটি বর্ণের উচ্চারণ কেমন যদি হয় দেখুন। রুই মানে রি এর উচ্চারণটা কিন্তু এরকম বাংলাতে যেমনটা আমরা করি রি, এরকম না। মানে সঠিক উচ্চারণ হচ্ছে এরকম, রি, উ, ই, মানে র, উ, ই। এবং লিকারের উচ্চারণের ক্ষেত্রেও তাই, ল, র, উ, ই, এই যে চারটি বর্ণ আছে, মানে
রি এর উচ্চারণে আপাতত ছেড়ে দিন, যদি রি এর উচ্চারণটা আমরা দেখি তাহলে কি কি থাকছে আমাদের? র, উ, ই। তাহলে উচ্চারণটা কেমন হচ্ছে? রুই, রুই। পার্থবাবু একটু ক্লিয়ারলি দেখুন, র, উ, ই। রকারের উচ্চারণ স্থান আমরা কোথায় জানি? মূর্ধা, রাইট? রি টু রসানা মূর্ধা। তো আমি যেখান থেকে আমি মূর্ধন্য সকার ট বর্গের উচ্চারণ করি সেখান থেকেই রয়ের উচ্চারণ। তাহলে ওখান থেকে র উচ্চারণ করেন র, ওখানে উ ই, তাহলে একসাথে বললে রি, রি। সেরকমই রিকারের উচ্চারণ স্থান কি? রি তু ল সানাম দন্তাহা। তাহলে ওখানে উচ্চারণটা তাই, কিন্তু রি, মানে উকার এবং ইকার ঠিক ওই যে স্বরবর্ণের যে চিহ্নটা আমরা ব্যবহার করছি তার উচ্চারণটা কেমন হচ্ছে? উ এবং উ প্লাস ই, এটার একটা মিশ্রণ, উ এবং ই। তাহলে রি, রি, রুই, রি। বোঝা গেছে? রাজকুমার বাবু, এই লিতে ওই রয়ের মতো ব্যাপারটা কেন আসছে? আচ্ছা, ওটা তো রয়েছে, রিকার রয়েছে, লয়ের সাথে রিকার তো রয়েছে। মানে লির মধ্যে রিকার রয়েছে? অবশ্যই, মানে ওটা তো মানে আপনি যদি দেখেন যে ল প্লাস রি। হুম। তাহলে ওটাকে কি আমরা স্বরবর্ণ বলবো? হ্যাঁ, স্বরবর্ণ বলবো। স্বরবর্ণের তো সংজ্ঞা হচ্ছে যে যার মানে যে নিজেই উচ্চারিত হতে পারে হ্যাঁ, তো নিজেই তো উচ্চারিত নিজে নিজে। হচ্ছে, আপনি তো মানে সিঙ্গেল বর্ণটাকে উচ্চারণ করতে পারছেন তো। মানে যদি এটা কম্বাইন্ড, যেমন একার, ওকার, ঐকার, ঔকার, এগুলো তো অ্যাকচুয়ালি মানে দুটি স্বরবর্ণের কম্বিনেশন। হ্যাঁ, সেটা ঠিক। সেরকমই রিকার, লিরকার, এগুলো সব মানে কম্বিনেশন, এবং আমরা এগুলোকে আচ্ছা, মানে ঠিক। স্বতন্ত্রভাবে উচ্চারণ করতে পারি। হুম। যেমন আমি ল, র স্বতন্ত্রভাবে বলতে পারি না, কিন্তু এটাকে বলতে পারি। এবারে এই রি, লি, এই বিষয়ে আমাদের ব্যাকরণে মানে বিশাল একটা চর্চা রয়েছে। মানে এগুলির ও, মানে এই বর্ণগুলি কিভাবে, মানে এটা কি স্বতন্ত্র বর্ণ, মানে এটাকে আমরা কি রি, লি এটাকে স্বতন্ত্র, মানে জাস্ট যেমন ই, উ, এরকমভাবে এগুলোকে আমরা মানে চিহ্নিত করব, নাকি এগুলোকে কম্বিনেশন অফ কিছু বর্ণের সেইভাবে মানে চিহ্নিত করব, এটা নিয়ে প্রচুর চর্চা আছে। হুম, ঠিক আছে, কিন্তু আমাদের আপাতত আমরা এটাই ধরে চলি যে এগুলো আমাদের ওই কিসের মিশ্রণ, এত কিছু জটিলতায় না গিয়ে হুম। মানে আমরা জাস্ট তার উচ্চারণটা কেমন হবে এতটুকু জানলে আমাদের পর্যাপ্ত। কেমন বললাম? আপনি উচ্চারণ করবেন উ এবং ই, রি, রুই। মানে কৃষ্ণ বললে কেমন বলবো? কৃষ্ণ, কৃষ্ণ। মানে উ এবং ই, এই দুটোর একটা মানে কি বলবো মিশ্রণ শোনাবে, মানে ক্রি, স্যার এরকম একটা না। কথা বলবো, বলুন। এই চতুর্থ এই অধ্যায়তে ওই 22 নম্বর শ্লোকটাতে একটা রিকার আছে, যদৃচ্ছা লাভ হ্যাঁ, সন্তুষ্ট। তাহলে কেমন বলবো? ওইখানে যেমন যদ্রুচ্ছা, ধ্রু, যদৃচ্ছা, হ্যাঁ ধ্রু, ওইটাই, মানে একটা ওইটা বোঝা শেষের দিকে একটা উকারের মতো শোনাবে, উ এবং ই এর একটা উকার আছে। মিশ্রণ। ঠিক আছে, আপনারা হ্যাঁ চেষ্টা করবেন যে ঠিক। উকার এবং ইকার এই দুটোর একটা মিক্সিং হচ্ছে, সেইভাবে উচ্চারণ স্যার করবেন। ওই যেটা ওই চিত্রা ম্যাডাম বললেন আমার মনে হয় এক্সাম্পল দিয়ে বোঝানোটাই হ্যাঁ, যেমন আমি বেশি একটা ভালো। এক্সাম্পল প্রসিদ্ধ শব্দ নিচ্ছি, কৃষ্ণা, কয়রি, তাহলে কেমন বলবো? কৃষ্ণা, কৃষ্ণা। দেখুন কেমন বলছি, কৃষ্ণা, ক্রু, ক্রু। তার মানে স্যার বাংলায় যেটা রি সেটা অ্যাকচুয়ালি ওখানে একটা হসুকার অ্যাড হবে সংস্কৃততে, এটা হলো ব্যাপার। হ্যাঁ, মানে ওই একটু মানে উকার এবং ইকারের একটা হ্যাঁ, মিশ্রণ, সেভাবে একটু উচ্চারণটা করবেন উকারের যেমনটা আমরা, টানটা আসবে। হ্যাঁ, একটা হালকা একটা আভাস থাকবে। হুম। মানে লিকারের ক্ষেত্রেও তাই, লু। স্যার রি এর সাথে আর একটা রি আছে না, রি যেটা, ওটা দীর্ঘ, মানে ওটাকে একটু টানতে হবে। না, ওরা ওইটাও ওরকম একই, ওয়ার্ডও তো আছে। হ্যাঁ উচ্চারণ হ্যাঁ। একই, কিন্তু টানতে হবে একটু ওটাকে। হুম হুম হুম।
আচ্ছা, তো তাহলে আমরা স্বরবর্ণের উচ্চারণে স্পষ্টতা আনবো কিভাবে, বা যে ব্যালেন্সটা বলছি, যে হ্রস্ব এবং দীর্ঘের যে ব্যালেন্স, সেটা কিভাবে আনবো আমরা? এই ক, কা, কি, এটাকে আমরা ভালো করে অভ্যাস করব। যাদের একটু সমস্যা রয়েছে এখনো পর্যন্ত হ্রস্ব এবং দীর্ঘের ক্ষেত্রে, তারা কিন্তু এটা একটু অভ্যাস করবেন। মানে একেবারে একটা কি বলবো, খুব ধীরে ধীরে, মানে প্রথমবার অত্যন্ত স্পিডে কেউ বলবেন না। ধীরে ধীরে মানে কীরকম, একটু হিসেব করে দেখবেন যে আপনি কটাকে যতটা বলছেন তার থেকে যেন কাটাকে বেশিক্ষণ বলছেন। একটু সেইভাবে একটু জাস্ট মেপে মেপে বলবেন, প্রথম প্রথম একটু মেপে মেপে চলবেন, তারপরে আস্তে আস্তে একটু স্পিডটা বাড়াবেন। কিন্তু প্রথম প্রথম একেবারে স্লো, মানে ক, কা, কি, কি, কু, কু, ক্রি, ক্রি, কে, कै, কো, কৌ। আচ্ছা, এবারে আপনারা খেয়াল করে দেখবেন আমাদের স্বরবর্ণের ক্ষেত্রে মূলত অকার, ঐকার এবং ঔকার, এই তিনটি বর্ণের ক্ষেত্রে আমাদের, মানে যাদের মাতৃভাষা আমাদের বাংলা, তাদের ক্ষেত্রে সংস্কৃতে একটু সমস্যা হবে। কেন, প্রথম তো অকারটার সমস্যা বললাম, যে অকারটাকে আমরা বাংলাতে ওকারের মতো বলি, ওটা একটা সমস্যা। আর ঐকার এবং ঔকার, এই দুটি বর্ণের কিন্তু উচ্চারণ আমরা বাংলাতে অতটা স্পষ্ট করি না। মানে আমরা কি করি, জাস্ট কীরকম করি, একারের থেকে একটু ডিফারেন্স করি সেখানে। মানে একেবারে স্পষ্ট যে ঐকার, ওই, সেটা কিন্তু বাংলাতে স্পষ্ট হয় না। তো তাই জন্য ওই এবং ঔ, তাহলে অ, ঐ আর ঔ, এই তিনটি স্বরবর্ণের উচ্চারণ কিন্তু প্রত্যেকে ভালো করে অভ্যাস করবেন। অন্যান্য স্বরবর্ণ আমাদের একটা, মানে বাংলাতে যেমনটা তেমনটাই আছে, শুধুমাত্র ওই দীর্ঘগুলোকে টানতে হবে, এই জিনিসটা আনতে হবে। কিন্তু এই যে তিনটি অ, ঐ আর ঔ, এই তিনটি বর্ণের সমস্যা আছে, সেটাকে আমাদের সলভ করতে হবে। তাহলে এইভাবে অভ্যাস করবেন। আচ্ছা, এরপরে আমাদের কয়েকটা আছে যেগুলো ব্যঞ্জন বর্ণ। তার আগে যেটা বলে রাখা দরকার, বাংলা ভাষাতে কিন্তু আমাদের এখনও, মানে আজ পর্যন্ত যখন আমরা বাংলা ভাষা শিখেছি, সেটা গ্রামারের ক্ষেত্রে আসতে পারে, কিন্তু ভাষা যখন আমরা বলেছি, বলার ক্ষেত্রে আমাদের বলা হয়নি যে এই বর্ণের উচ্চারণ এই স্থান দিয়ে করতে হবে, এরকম কোনো ইনস্ট্রাকশন আমাদের দেওয়া হয়নি। হয়তো বাংলা গ্রামারে যখন আমরা দেখব, তখন আমরা শিখতে পারি যে এই বর্ণের এটা উচ্চারণ স্থান, কিন্তু আমাদের এই রকম ইনস্ট্রাকশন দেওয়া হয়নি যে এই বর্ণটা, পার্টিকুলার বর্ণটা এই পার্টিকুলার স্থান দিয়েই উচ্চারণ করতে হবে। সংস্কৃতে কিন্তু একটি বর্ণের যথাযথ উচ্চারণ, অর্থাৎ আপনি একটি বর্ণকে সঠিক উচ্চারণ করছেন, সেটা আমরা তখনই বলতে পারবো যখন আপনি ওই বর্ণের যে পার্টিকুলার উচ্চারণ স্থান, সেই উচ্চারণ স্থান দিয়েই উচ্চারণ করছেন। বাংলা ভাষাতে কিন্তু এই বিষয়টার মানে গুরুত্ব নেই, যে যে বর্ণের যেটি উচ্চারণ স্থান, সেই স্থান দিয়েই উচ্চারণটা করতে হবে। মানে গ্রামারে আমরা শিখতে পারি, জানতে পারি, কিন্তু সেটার অ্যাপ্লিকেশনটা ম্যান্ডেটরি না। সংস্কৃতে কিন্তু যে বর্ণের যে উচ্চারণ স্থান, সেখান দিয়েই উচ্চারণটা করতে হবে, অর্থাৎ মানে উচ্চারণ স্থান দিয়ে উচ্চারণ করাটা এখানে ম্যান্ডেটরি। সেটা করলেই আপনি সেই বর্ণের সঠিক উচ্চারণ করছেন, না হলে ভুল করছেন এটাই বলতে হবে, যদি না করে থাকেন। তো এখন আমরা দেখব যে বাংলা ভাষায় যে বর্ণগুলি রয়েছে, অর্থাৎ বর্ণমালার যে বর্ণগুলি রয়েছে, সেই বর্ণগুলির আমরা কোন বর্ণগুলি আমরা ঠিকঠাক জায়গা দিয়ে উচ্চারণ করি না। যেগুলো করি সেগুলোর ক্ষেত্রে আর দেখার প্রয়োজন নেই। যে বর্ণগুলি আমরা বাংলা ভাষার যে বর্ণমালা, সেখানে দেখব যে যে বর্ণগুলি আমি সঠিক, মানে পার্টিকুলার, অর্থাৎ যার যেটা উচ্চারণ স্থান, সেই উচ্চারণ স্থান দিয়ে যেগুলোর উচ্চারণ করছি না, সেই বর্ণগুলো আমাকে জানতে হবে আগে। তাহলে আমি সেই বর্ণগুলিই সংশোধন করব, অর্থাৎ সঠিক জায়গা দিয়ে উচ্চারণ করাটা শিখব।
যেগুলোর উচ্চারণ স্থান আমি অলরেডি ঠিকঠাক জায়গায় দিয়ে করছি বাংলাতে, সেগুলো দেখার কোনো আর প্রয়োজন নেই। তো সেরকম কিছু বর্ণ এখানে মানে বাংলা ভাষায় যে বর্ণগুলো আমরা সঠিক উচ্চারণ স্থান দিয়ে উচ্চারণ করছি না, সেগুলো আমি এখানে একটা তালিকা করে দিয়েছি। সেগুলো আমরা কিভাবে কি সংশোধন করব সেই পদ্ধতিও এখানে বলা হয়েছে। আচ্ছা, প্রথমে আমি বিষয়টা একটু পড়ে দিই, দেখুন স্পষ্ট করে বুঝতে পারবেন কি বলতে চাইছি। সমস্যাটা কি, যে ব্যঞ্জন বর্ণগুলির মধ্যে কোনগুলো, এই যে ঙা, ঞা, মূর্ধন্য নকার, দন্তীয় নকার, বর্গীয় বকার, অন্তস্থ বকার এবং 3টি সকার, এই বর্ণগুলির উচ্চারণে আমাদের অধিক সমস্যা রয়েছে। সমস্যা বলতে এখানে মানে বাংলা ভাষাতে আমরা মানে এই বর্ণগুলির যেটা উচ্চারণ স্থান, সেই পার্টিকুলার উচ্চারণ স্থান দিয়ে উচ্চারণটা আমরা করি না। এখন আমরা সংস্কৃত উচ্চারণ করতে এসেছি, আমাদেরকে এই বর্ণগুলির যেটা উচ্চারণ স্থান, সেই উচ্চারণ স্থান দিয়েই উচ্চারণ করাটা শিখতে হবে। তো কি করতে আমাদের তার জন্য কি করতে হবে, ধরুন আমি এক্সাম্পল নিচ্ছি, উমা আর ঞা, এই দুটি বর্ণের আমি এক্সাম্পল নিচ্ছি। যেমন ঙা, ঞা, এই দুটি বর্ণের অভ্যাস কেমন করে করা হবে, আমরা প্রথমে ক বর্গের সাথে অর্থাৎ ক, খ, গ, ঘ, ঙ এই ক্রমে ক্রমাগত উচ্চারণ করতে থাকব। আচ্ছা দেখুন, মানে এই পদ্ধতিটা খুব সোজা, আপনারা একটু জাস্ট চিন্তা করলেই বুঝতে পারবেন যে মানে এরকম পদ্ধতির কথা কেন বলা হচ্ছে। যে বর্ণের উচ্চারণে আমাদের সমস্যা রয়েছে, আমাদের কি করতে হবে, সেই বর্ণের যেটি উচ্চারণ স্থান, সেই উচ্চারণ স্থান দিয়ে আর যে বর্ণগুলো উচ্চারণ হয় এবং যেগুলো আমরা খুব সহজভাবে করতে পারি, করে আসছি, সেইগুলোর সাহায্য নিয়েই আমাকে ওই বর্ণের উচ্চারণটা ওই স্থান দিয়ে করাটা অভ্যাস করতে হবে, তবেই আমি জিনিসটা করতে পারবো। দেখুন এখন ঙা, তার তার সাথে কোন বর্ণগুলির মিল আছে, অর্থাৎ মানে ঙাকারের উচ্চারণ স্থান এবং অন্য কোন বর্ণগুলির উচ্চারণ স্থান সমান, ঙাটা কোন বর্গের বর্ণ, ক বর্গের, তাহলে ক, খ, গ, ঘ তার যে উচ্চারণ স্থান এবং ক, খ, গ, ঘ তার পঞ্চম বর্ণ ঙা, তার উচ্চারণ স্থান সমান। এখন ক, খ, গ, ঘ এই 4টি বর্ণ আমাকে যদি বলতে বলা হয় যে এইগুলির উচ্চারণ স্থান কণ্ঠ, আমাকে যদি বলা হয় যে দন্ত দিয়ে বলে দেখান একটা ক, আপনি বলতে পারবেন না। তালু দিয়ে একটা ক বলুন, আপনি বলতে পারবেন না। কেন, এই যে ক, খ, গ, ঘ তার যে ফোনেটিক্স, তার যে ধ্বনি, মানে তার যে সাউন্ড আর কি, সেই সাউন্ড হচ্ছে ওটা আমাদের কি বলবো, মানে ওটা আমাদের মেকানিজমে অলরেডি মানে বাই ডিফল্ট সেট হয়ে আছে যে ক, তার যে সাউন্ড, তার যে ধ্বনি, সেটা আপনি কণ্ঠ দিয়ে বললেই বলতে পারবেন, মানে ওই সাউন্ড হচ্ছে কণ্ঠ দিয়েই আসবে, ওটা তালু দন্ত দিয়ে আসবেই না। আপনি চেষ্টা করেও একটা দাঁত দিয়ে মানে দাঁতের ওখান থেকে যেখান থেকে ত বলছেন ওখান দিয়ে ক বলতেই পারবেন না। তো বাই ডিফল্ট যে বর্ণগুলি আমাদের একেবারে ওখানে কি বলবো, ওটার আমি অন্যথা করতেই পারবো না, সেই বর্ণগুলোর সাহায্য নিয়েই আমি আমাদের সমস্যাজনিত যে বর্ণ, সমস্যাগ্রস্ত যে বর্ণ, সেই বর্ণগুলির উচ্চারণ শিখব। তাহলে ঙ আকারের উচ্চারণে সমস্যা আছে, ঙটা কোথা থেকে বলতে হবে, কণ্ঠ, কণ্ঠ দিয়ে বললেই আমি ঠিক বলছি। এবার সেটাকে সেট করার জন্য আমাকে কি করতে হবে, ক, খ, গ, ঘ এই যে তা মানে ক বর্গের 4টি বর্ণের সাহায্য নিয়ে করতে হবে। তাহলে আমি কিভাবে বলবো, ক, খ, গ, ঘ, ঙ এই 4টি বর্ণের সঙ্গেই আমি ঙকারটাকে বলবো, বারবার বলবো আমি ক, খ, গ, ঘ, ঙ। তাহলে আমার লক্ষ্য কি, যে ঙ এটাকে আমাকে ওই যেখান দিয়ে ক বলছি, মানে কটা যেমন ওখান থেকে অনায়াসেই বলছি কোনো রকম প্রচেষ্টা ছাড়াই, একেবারে কি বলবো অবলীলাতে বলছি, সেরকমই ঙ এটাও যেন অবলীলাতেই আমি ওখান দিয়ে বলতে পারি, সেটা আমাকে চেষ্টা করতে হবে। তা সেটা এই যে সেট করতে হবে কীরকম, মানে ক, খ, গ, ঘ যেমন বাই ডিফল্ট কণ্ঠে সেট হয়ে আছে, কণ্ঠ উচ্চারণ স্থানে সেট হয়ে গেছে, সেরকমই ঙকারটাকে সেট করতে হবে ওখানে। সেটা আমি কিভাবে করব না, এই ক, খ, গ, ঘ যেগুলো অলরেডি সেট হয়ে আছে
তাদের সাহায্য নিয়েই করব। তাহলে কিভাবে বলবো, এখানে হচ্ছে 3টি স্টেপ আছে। 3টি স্টেপ বলতে প্রথমে আমি কি বলবো, দেখুন প্রথমে আমাকে কি বলতে হবে, এই স্টেপে দেখুন আমি নিচে লেখা আছে, এই যে স্টেপটা বলা হচ্ছে এরকম। কীরকমভাবে বলবো, প্রথমে আমি 4টি বর্ণের সঙ্গে ঙকারটাকে বলবো। আচ্ছা, কেউ কিন্তু যখন বলবেন ঙ, তখন কেউ ঙ বলবেন না, মানে ক খ গ ঘ ঙ এরকম বলবেন না। এবারে ঙ কেন বলবেন না, না আমাদের প্রয়োজন হচ্ছে কি, আমরা শিখছি কি জন্য, শব্দ উচ্চারণ করার জন্য। আমরা বর্ণের উচ্চারণ শিখছি কিসের জন্য, আমরা যথাযথভাবে যাতে শব্দ উচ্চারণ করতে পারি তার জন্য আমরা বর্ণের উচ্চারণ শিখছি, তাই না? কেন, শব্দের সবচেয়ে ক্ষুদ্রতম অংশ বর্ণ। তাহলে আমরা তো কি বলবো, যেমন এই মানে গাড়ির পার্টস ছাড়া কি আর গাড়িটা হবে? এখন হাত পা চোখ মুখ ছাড়া কি মানুষটা হবে? সেরকম আপনাকে এখন শব্দের উচ্চারণ শিখতে গেলে বর্ণের উচ্চারণ শিখতেই হবে, কেন, বর্ণ হচ্ছে শব্দের অঙ্গ। তো এখন আমি ঙ শব্দে আমি যেটা উচ্চারণ করি, অর্থাৎ শব্দে ঙকারের যে অংশটা শোনা যায়, শব্দ উচ্চারণ করলে ঙকারের যে অংশটা আমরা যে সাউন্ডটা আসে, সেই সাউন্ডটার উচ্চারণ আমাদের শিখতে হবে। দেখুন ব্যাং শব্দে বা যে কোনো একটা ঙ দিয়ে যে শব্দ বলুন, সেখানে আমার পার্টিকুলার কোন মানে ধ্বনি বা কোন সাউন্ড আসছে, ঙ এরকম আসে না, শব্দের সাথে ঙ এটা শোনা যায় না। শব্দের সাথে যখন আমি মানে ঙকারের উচ্চারণ করছি তখন ঙ এটাই শোনা যায়। তা আমি এটাই উচ্চারণ করব, আমি ঙ বলবো না। আমি কীরকম বলবো, ক খ গ ঘ ঙ, ক খ গ ঘ ঙ, ক খ গ ঘ ঙ। ঙ যদি এরকমভাবে অভ্যাস করি তাহলে সেটা ভুল হবে, সেটা আমাদের আসলে কাজের কাজ কিছু হবে না। মানে পুরোপুরি গোটা একেবারে ঙ আকারের উচ্চারণ কেউ করবেন না। কেমনভাবে করবেন, ঙ, ক খ গ ঘ ঙ, ক খ গ ঘ ঙ, ক খ গ ঘ ঙ, ঙ এরকম। নেক্সট স্টেপ কি, প্রত্যেকটা বর্ণের সাথে মানে ঙকারটা রিপিট হবে। কীরকম হবে, পরের স্টেপ হচ্ছে সেকেন্ড স্টেপ, ক ঙ খ ঙ গ ঙ ঘ ঙ। তাহলে ফার্স্ট স্টেপ কি হলো, ক খ গ ঘ ঙ, ক খ গ ঘ ঙ, গ ঙ খ ঙ গ ঙ ঘ ঙ। পরের স্টেপে ঙ ঙ ঙ ঙ। দেখুন আপনি 3টে স্টেপে গেলে শেষের স্টেপে কিন্তু আপনি ঙ ঙ ঙ ঙ ওটা কিন্তু কণ্ঠ দিয়েই বলছেন। আমাদের লক্ষ্য হচ্ছে ওটাই, যেন বাই ডিফল্ট আমি ঙটা ওখান থেকে বলতে পারি, কোনো রকম প্রচেষ্টা ছাড়াই। তো সেই জায়গায় পৌঁছাতে গেলে আমাকে কি করতে হবে, এই যে 3 স্টেপস এইভাবে এগোতে হবে। ফার্স্ট ক খ গ ঘ ঙ, ক ঙ খ ঙ গ ঙ ঘ ঙ, ঙ ঙ ঙ ঙ। এইভাবে এখন আমি, অর্থাৎ আমি প্রথমবারে ঙ বলা কেউ শিখবই না আমরা, আমাকে এই স্টেপে এগোতে হবে। অর্থাৎ আমাকে ক খ গ ঘয়ের মতোই ঙকারটাকে ওখানে সেট করতে হবে। তার জন্য এইভাবে স্টেপ বাই স্টেপ এগোতে হবে। তাহলে আমরা এই ব্যঞ্জন বর্ণগুলির উচ্চারণ কীভাবে শিখব, বাই 3 স্টেপস। কেউ কিন্তু একেবারে জাম্প করবেন না এখান থেকে, মানে জাম্প করে আমি একদম শেষ স্টেপে চলে যাব ঙ ঙ ঙ ঙ, বা প্রথমে আমি ঙ এটা বলবো, এমনটা করলে কিন্তু আদৌ শেখা হবে না। যখন আপনি হয়তো সিঙ্গেল যখন বলছেন শুধুমাত্র ঙ বলতে পারছেন, কারণ আমরা তখন কি বলবো, জিনিসটা আপনি চিন্তা করেই বলছেন, ভেবে চিন্তা করছেন। কিন্তু যখন শব্দের সাথে বলতে যাবেন, শ্লোক পড়তে যাবেন, তখন দেখবেন ঙকারটা ওখান থেকে আর হচ্ছে না। তাহলে আমাদের লক্ষ্য কি, যখন শব্দ পড়ব, শব্দ যখন উচ্চারণ করব, শ্লোক যখন বলবো, তখন যেন অনায়াসেই ঙকারটা ওখান থেকে আসে। সেটা করতে গেলে আমাকে এই 3 স্টেপস এর মাধ্যমে এগোতে হবে। তো একই রকমভাবে ঞ আকারের উচ্চারণ কেমন শিখবো, চবর্গের সাহায্য নিয়ে, যেহেতু এটা চবর্গের শেষ বর্ণ। তাহলে চ ছ জ ঝ ঞ, এখানে কিন্তু কেউ ঞ বলবেন না। আবার একই রকমভাবে শব্দের সাথে যেটা শোনা যায় সেটা, শব্দের সাথে আমরা কতটুকু শুনি, চ ছ জ ঝ ঙ। ওখানে যেমন বলছিলাম ক খ গ ঘ ঙ, এখানে চ ছ জ ঝ ঙ। মানে ঞ সম্পূর্ণ উচ্চারণ না, জাস্ট টাচ, চ ছ জ ঝ ঞ, চ ছ জ ঝ ঞ।
চাঙিয়া ছাঙিয়া জাঙিয়া ঝাঙিয়া, ইয়া 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 ইয়া, এইভাবে এগোতে হবে। একই রকমভাবে মূর্ধন্য, মূর্ধন্যের উচ্চারণ আমরা বাংলাতে কোথায় করি? বাংলাতে আমাদের কিন্তু দন্তীয় ন মূর্ধন্যের উচ্চারণ সমান। দন্তীয় ন মানে দাঁত, দন্তীয় মানে দাঁত, দাঁতের ওখান থেকে বলছি আমি। ত থ দ ধ যেখান থেকে বলছি সেখান থেকে দন্তীয় না। আমি মূর্ধন্য ন করেও বাংলাতে তাই বলি, ওখান থেকেই বলি, তাই না? ন, তাহলে মূর্ধন্য দন্তীয় ন দুটোর উচ্চারণ আমি কোথা থেকে করছি? একই করছি বাংলাতে। এখন থেকে কি করতে হবে? দন্তীয় নকারের উচ্চারণ আমরা বাংলাতে যেটা করি সেটাই ঠিক আছে, সংস্কৃতে সেটাও ঠিক। দন্তীয়, দাঁতের ওখান থেকেই বলছি। আমাকে ঠিক করতে হবে কোনটা? মূর্ধন্য নকারটাকেই ঠিক করতে হবে। তো সেটা কিভাবে ঠিক করব? ট বর্গের সাহায্য নিয়ে। কারণ ট ঠ ড ঢ ওটা বাই ডিফল্ট মূর্ধাতে ফিক্সড হয়ে আছে ওটা। তাহলে আমি তার সাথে যেটা ফিক্সড তার সাথে যেটা আনফিক্সড সেটাকে সেট করব আমি। তাহলে ট ঠ ড ঢ তার সাহায্য নিয়ে মূর্ধন্য নকারের উচ্চারণটা করতে হবে। তাহলে তো করুন একই স্টেপে। ট ঠ ড ঢ ন, ট ন ঠ ন ড ন ঢ ন ন ন ন ন। একই রকমভাবে তিনটি সকারের উচ্চারণ কেমনভাবে করব? দেখুন আমি বলে দিচ্ছি। তিনটি সকারের নাম বলুন। তালব্য স, দন্তীয় স আর মূর্ধন্য স। তাহলে তালব্য স বলতে তালু, তালব্য স এর উচ্চারণ স্থান হচ্ছে তালু, তাই জন্য তালব্য। দন্তীয় সকার কেন বলছি? তার উচ্চারণ স্থান দন্ত, মানে যেখান থেকে ত থ দ ধা বলছি সেখান থেকে। আর মূর্ধন্য সকার বলতে মূর্ধা। তাহলে মূর্ধন্য সকার হচ্ছে কোথায়? মূর্ধন্য নকার, অর্থাৎ ট বর্গের উচ্চারণ স্থান যেখানে সেখানে, অর্থাৎ মূর্ধন্য স-এর উচ্চারণ স্থান হচ্ছে মূর্ধা। তো আমাকে এবার খেয়াল করতে হবে আমরা কি বলেছি? বর্গীয় বর্ণের সাহায্য নিয়ে আমরা ব্যঞ্জন যেগুলো সমস্যা আছে সেগুলো শিখব। তাহলে আমাদের এখন তিনটি সকারের সাথে কোন কোন বর্গের মিল যাচ্ছে? তালব্য স তালু, অর্থাৎ চকারের সাথে, চবর্গের সাথে, চবর্গের সাথে আমি তালব্য স-এর মিল পাচ্ছি। দন্তীয় স তবর্গের সাথে, ত থ দ ধ তার সাথে। আর মূর্ধন্য সকারের সাথে ট বর্গের, ট ঠ ড ঢ। তাহলে আমি একই রকমভাবে একই স্টেপ ওই চারটি করে বর্গীয় বর্গ নিয়ে শিখব। তাহলে মূর্ধন্য সকার কীভাবে শিখব? ট বর্গের সাহায্য নিয়ে। ট ঠ ড ঢ স, ট স ঠ স ড স ঢ স, স স স স। নেক্সট তালব্য স তালু মানে চবর্গ। চ ছ জ ঝ স, চ স ছ স জ স ঝ স, স স স স। নেক্সট দন্তীয় সকার তবর্গ। ত থ দ ধ স, ত স থ স দ স ধ স। বাংলাতে আমরা এতদিন পর্যন্ত কোনটা করতাম? তিনটের জায়গায় একটাই করতাম, তালব্য স। আমাদের মূর্ধন্য সহ বাংলাতে তালব্য স-এর উচ্চারণ হয়, দন্তীয় স-এরও তালব্য স উচ্চারণ হয়। তাহলে আমাদের এখন তিনটেকে আলাদা করতে হবে। তালব্য স তালু থেকে, মূর্ধন্য সকার মূর্ধা থেকে, দন্তীয় সকার দন্ত থেকে। তাহলে সেটাকে এই যে স্টেপগুলো বললাম এই স্টেপে আমরা ঠিক করব সেটা। এখানে সবগুলো লেখাই আছে। আচ্ছা, আর কোন কোন বর্ণগুলো দেখেছিলাম আমরা? দুটো ব, অর্থাৎ একটা হচ্ছে পেট কাটা ব, একটা অন্তস্থ ব। পেট কাটা ব বলতে ওটা বর্গীয় ব, তাই তো? পেট কাটা বটা হচ্ছে বর্গীয় ব, অর্থাৎ প ফ ব ভ। ওষ্ঠবর্ণ, প ফ ওষ্ঠবর্ণ হয়। তাহলে ওষ্ঠবর্ণ আমাদের মানে গ্রামার না জানলেও আমরা কীভাবে শিখতে পারি? প ফ উচ্চারণ যেমন করছি তেমন, মানে সেই একইভাবে যদি বকার বলি সেটা হচ্ছে বর্গীয় ব। দেখুন প বলুন, প ফ কি হচ্ছে? আমাদের দুটো ঠোঁট পুরোপুরি টাচ করছে, অর্থাৎ দুটো ঠোঁট পুরোপুরি টাচ করে যদি আমরা একটা বকার বলি সেটা বর্গীয় ব, মানে পেট কাটা ব। আর অন্তস্থ ব ঠিক তার বিপরীত, দুটো ঠোঁট টাচ করবে না, টাচ না করে যদি একটা বকার বলি সেটা অন্তস্থ ব। দেখুন ব টাচ করছে আর ও টাচ করছে না। তাহলে এই যে ব্যঞ্জন বর্ণগুলির কথা বলা হলো এগুলোতে আমাদের কি রয়েছে? সমস্যা রয়েছে। সমস্যাটা কি? যে বাংলাতে আমরা এগুলো তার যে পার্টিকুলার উচ্চারণ স্থান সেই উচ্চারণ স্থান দিয়ে আমরা উচ্চারণটা করছি না। সেটা বাংলা ভাষার জন্য ঠিক আছে, কোনো অসুবিধা নেই, দ্যাটস পারফেক্ট ফর বাংলা। কিন্তু সংস্কৃতে সেটা আমরা যদি কন্টিনিউ করি সেটা ভুল।
সংস্কৃতে আমাদের কি করতে হবে, যে বর্ণের যেটি উচ্চারণ স্থান, সেই উচ্চারণ স্থান দিয়েই সেই বর্ণের উচ্চারণ করতে হবে, তবেই সেটা বলা হবে যে আপনি সেই বর্ণের সঠিক উচ্চারণ করছেন। যদি না করেন সেটা বলা হবে যে আপনি ভুল করছেন। বাংলাতে সেটা কখনো বলা হয় না। তাহলে স্টেপগুলো বোঝা গেছে কিভাবে আমরা, কিন্তু কেউ কিন্তু একেবারে স্টেপ জাম্প করবেন না, তাহলে কিন্তু হয়তো উচ্চারণ যখন মানে কি বলবো ভেবে চিন্তে করছেন তখন ঠিক হবে, কিন্তু যখন শ্লোকের সাথে বলবেন তখন কিন্তু এত ভাবার সময় থাকবে না। যখন শব্দ উচ্চারণ করবেন তখন এত ভাবার সময় থাকবে না। এখন আপনি শুধুমাত্র জাস্ট সিঙ্গেল ওই বর্ণ বলছেন বলে ভাবার সময় থাকছে, কিন্তু পরে শ্লোক যখন বলবেন সময় থাকবে না। তো আপনাকে এটা সেই একেবারে আত্মস্থ করতে হবে, তাই না? আত্মস্থ করলেই আপনি বলতে পারবেন। তো আত্মস্থ করা বলতে আপনাকে ওটা, যেমন আপনি ক খ গ ঘ, এটা আপনি চেষ্টা করেও তালু বা দন্ত্য দিয়ে বলতে পারবেন না। আপনাকে এমন একটা জায়গায় আসতে হবে যে আপনি ঙকারটাকে, ক খ গ ঘ ঙ, ঙকারটাকে আপনি চেষ্টা করেও তালু দন্ত অন্য কোনো উচ্চারণ স্থান দিয়ে করতে পারবেন না। সেই জায়গায় আপনাকে পৌঁছাতে হবে। সেটা পৌঁছাতে গেলে আমাদের এই যে 3 স্টেপস, সেটাকে অবলম্বন করেই যেতে হবে, অন্য কোনো উপায় নেই এখানে। ঠিক আছে? আচ্ছা, কারো কোনো ডাউট আছে? না, এটা ভালো বুঝিয়েছেন আপনি। আচ্ছা, তো তাহলে আপনাদের যেটা মানে হোম টাস্ক স্যার থাকবে, বলছি যে বলুন। স্যার ওই বলুন। ইয় উচ্চারণের ক্ষেত্রে যেমন আমরা পরে যদি জকার থাকে ইয় যদি থাকে তখন আমরা একটা ওই একটু মানে ইয়টা একটু অন্যরকম ভাবে উচ্চারণ করি, সেইভাবেই কি আমরা চ বর্গের কিছু থাকলেও ওইভাবেই উচ্চারণ করবো? মানে ইয়র পরে যদি চ বর্গের কোনো বর্ণ থাকে উচ্চারণটা কি একই রকম হবে? ওইটা আমার একটু কনফিউশন হয় সব সময়। না, মানে আপনি বলছেন ওই যখন আমরা মানে ইয়র বিজ্ঞান উচ্চারণ শব্দ, এমনি তাই তো? করি বাক্যের মধ্যে, বিজ্ঞান হ্যাঁ শব্দ হ্যাঁ যেটা, সেটা। উচ্চারণটা হুম। ওটা হ্যাঁ মানে মানে পার্টিকুলার বলতে গেলে যে আমরা ওটা দুরকমই শুনেছি। মানে এটা আমাদেরও প্রশ্ন, আমরাও জিজ্ঞাসা করেছি আমাদের যারা স্যার বা মহারাজ তাদেরকে। মানে ওনারা বলেন যে ওটা মানে অ্যাকচুয়ালি উচ্চারণটা তো আর মানে অনেক ক্ষেত্রে পরম্পরাগতভাবে যেটা হয় সেটাই ঠিক ধরা হয়। এখানে মানে পরম্পরাগতভাবে বিজ্ঞান যেমন আমরা বাংলাতে করি সেটাও বলে ঠিক, আবার দুটোকে আলাদা করে বিজ্ঞা মানে জ ইয়া দুটোকে আলাদা করে বললে সেটাও ঠিক। আমরা দুটোই শুনেছি। স্যার তার মানে যেটা আচ্ছা শ্রুতিমধুর হয় সেই রকম করেই শ্রুতিমধুর বলতে প্রোনাউন্সিয়েশনটা। এবারে বীজজ্ঞানম বললে ওটা অবশ্যই শ্রুতিমধুর হচ্ছে না। মানে বীজজ্ঞানমের থেকে বিজ্ঞানম শুনতে ভালো লাগে অবশ্যই। সেটাই সেটাই ওই যেটা কিন্তু আপনি বললেন চিরকাল হয়ে আসছে যেটা শুনতে শুনতে। হ্যাঁ, এবারে যেমন উচ্চারণের ক্ষেত্রে আমাদের তো মানে, আচ্ছা পার্থবাবু বলুন। সরি, এইটা যখন এই প্রশ্নটা হচ্ছে, আরেকটা যদি আপনি এটা আপনি এই লেভেল 1-এ বলেছিলেন, আরেকবার যদি বলে দেন। ওই হয়ের সঙ্গে যখন যুক্তাক্ষর থাকে, হয় ম বা হয় হ্যাঁ আর দেখুন, এই আমাদের মূর্ধন্য, তখন সংস্কৃত এইগুলো উচ্চারণ হচ্ছে ওইটা যে হ্যাঁ, ইউনিক বিষয়টা কি, যে স্পেলিং এবং প্রোনাউন্সিয়েশন দুটোই একেবারে সমান তালেই চলে। উচ্চারণ এবং বানান দুটোই কিন্তু সমান তালে চলে, দুটোর কোনো একেবারে এদিক ওদিক হয় না, যেটা অন্য ল্যাঙ্গুয়েজে নেই। এটা তো একটা সংস্কৃতের মানে সংস্কৃত ভাষার বৈশিষ্ট্য। তাই জন্য আমাদের আলাদা করে এখানে আর এটা কিছু। আমি কেন, হ্যাঁ, এবারে কেন বলছি। সরি আপনাকে ইন্টারাপ্ট করলাম। হ্যাঁ, আমি কেন জিজ্ঞেস করলাম আপনাকে রাজকুমার বাবু, এটা আপনি আমাদের এরকম ভাবে শিখিয়েছিলেন। আমি পরে ইন্টারনেটে বেশ কিছু জায়গায় এরকম দেখেছি, লোকে বলছে যে হ আর ম থাকলে নাকি ওটা উল্টে যাবে, হ্যাঁ মটা হ্যাঁ আগে হ্যাঁ, আসবে, হটা পরে। ওটাই বলেছিলাম আপনাকে, মানে বলেছিলাম আর কি আপনাদেরকে, হুম, যে ওটা উল্টে যাবে, যেটা আমাদের হুম, কি হয় উচ্চারণে আমাদের কখনোই ব্যতিক্রম হয় না, ওটা একটা ব্যতিক্রম জায়গা যে ওখানে উল্টে যায়। অর্থাৎ সংস্কৃত ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যেমনটা স্পেলিং তেমনটাই উচ্চারণ হয়, শুধু একমাত্র ওই জায়গাটাতে কি হয়, এটার একটা ব্যতিক্রম ঘটে, যে যেমনটা স্পেলিং তেমনটা হচ্ছে না। অর্থাৎ স্পেলিং অনুযায়ী আগে হ আসছে তারপরে ম আসছে, কিন্তু উচ্চারণে
আগে ম, নেক্সট হ। স্যার মানে ওই যে মানে স্যার ব্রহ্ম ব্রহ্ম ব্রাহ্মণ, উচ্চারণ, ব্রহ্ম বা ব্রহ্ম ব্রাহ্মণ, বা ব্রাহ্মণ। ব্রহ্ম সেটাই বলছি। হ্যাঁ, ওটা কেন হয় কেউ সেটা কেউ আপনাদেরকে আবার ব্রহ্ম বলেছিলাম, বলে। আপনাদের মনে আছে কি এটা জানি না। মানে ওই ভেতর থেকে ওটা আসে, আপনি আপনি একটা বলেছিলেন কঠিন এটা মানে নিয়ম বলেছিলেন যে হৃদয় হতে থেকে কিছু আসে একটা এরকম। উচ্চারণটা। হ্যাঁ, ওটা মানে আর কি ওই সেই মানে কি বলবো, ঘুরিয়ে কান ধরার মতো সেইভাবেই মানে এমনভাবে বলে দেওয়া আছে যেটা আপনি পারবেন না, মানে উচ্চারণ স্থানটা এমনভাবে ডিফাইন করে দেওয়া আছে যে আপনাকে ওইভাবে বললেই তবে ঠিক হবে। আপনি উল্টো করে বললে আর পারবেন না। যেমন আপনি মানে ককার খকার আপনি দাঁত দিয়ে বলতে, দাঁতের ওখান থেকে বলতে পারবেন না, সেরকমই। স্যার ব্রহ্ম উচ্চারণটা একবার করুন তো স্যার। ব্রহ্ম হ, আগে ম তারপরে হ। ওখানে আসলে কি হয়েছে, আমরা জানি হকারের উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ, কিন্তু বলা হয়েছে যে বর্গের পঞ্চম বর্ণের সাথে যখন হকার থাকবে, মানে যুক্তাক্ষর হিসেবে যখন হকার অংশ হয়ে থাকবে বর্গের পঞ্চম বর্ণের সাথে, তখন হচ্ছে হকারের উচ্চারণ স্থান হচ্ছে হৃদয়। তো আপনাকে যদি এখন মানে আপনি যদি স্বাভাবিক যে উচ্চারণ স্থান হয়ের যে কণ্ঠ সেই অনুযায়ী বলেন, তাহলে কিন্তু আপনি ব্রহ্ম হ, হকারটা কণ্ঠ দিয়ে হচ্ছে। এখন যদি আপনাকে হকারটাকে হৃদয় দিয়ে বলতে হয়, মানে বুকের ওখান দিয়ে উচ্চারণ করতে হয়, আপনি আগে ম বললে হকারটা কখনোই মানে সম্ভব না, হৃদয়ের মানে বুকের ওখান দিয়ে বলা সম্ভব না কখনো। আপনাকে হকারটা আগেই বলতে হবে। দেখুন, আগে বললে হকারটা ওখান থেকে হচ্ছে ব্রাহ্ম, ঠিক আছে, এই জন্য আর কি। স্যার ব্রহ্মটা অ্যাকচুয়ালি ব্রাহ্ম বললেন তো? হ্যাঁ, আগে ম তারপরে হ। হ্যাঁ, তাহলে ব্রাহ্ম। হ্যাঁ, ব্রহ্ম হ। আর অ্যাকচুয়ালি ওটা ম। হ্যাঁ, আগে হ, স্পেলিং অনুযায়ী আগে হ আছে। উম, মানে স্যার বর্গের পঞ্চম বর্ণটা আগে উচ্চারিত হয়ে তারপরে তারপরে হ হয়ের হবে। উচ্চারণটা হবে, হ্যাঁ, যেমন এই হুম। ধরুন আরেকটা তাহলে শব্দ হৃদয় থেকে বহ্নি হটা শব্দ, আসবে। মানে বহ্নি বলতে এটা আগুনের, অগ্নির সমার্থক শব্দ, তাহলে ওখানেও তাই বহ্নি। বন্যিটা কিরকম স্যার বলুন? আগে হ, আগে দন্তেন্য তারপরে হ, বহ্নি। বনহি, আচ্ছা। বেশ, স্যার ঠিক একটু আছে। ইয়োটা একটু বলবেন, ইয়টা, ইয়োটা একটু বলুন না। আচ্ছা ওটা কি করে কিরকম ভাবে বলবেন, হ্যাঁ। চ, ছ, জ, ঝ এর সাথে অভ্যাস করবেন, ঠিক আছে। দেখুন, উচ্চারণটা কিন্তু খুব প্র্যাকটিক্যাল একেবারে, মানে এটা কিন্তু আমি বললে আপনি যে বলবেন যে আমি শিখে ফেললাম, এমনটা হবেই না। আপনাকে ওই যে ফিক্সড যে বর্ণ আছে, চবর্গের সাথে যাচ্ছে ওটা, তাহলে চবর্গের সাথে আপনি আচ্ছা। যেটা উচ্চারণ করবেন দেখবেন আপনি নিজে ফিল করবেন ওটাই ঠিক। অর্থাৎ চবর্গের সাথে স্পেসিফিক যখন বলছেন একসাথে চ, ছ, জ, ঝ, তখন মকারটা যেটা উচ্চারণ হচ্ছে ওটাই ঠিক উচ্চারণ। আপনাকে আচ্ছা ওখানে আচ্ছা একদম নিশ্চিত হতে হবে, ওখানে আপনাকে একদম মানে আপনাকে চেষ্টা করতে হবে ওখান দিয়েই মকারটা বললে ঠিক হবে। আচ্ছা। ঠিক আছে, আমি উচ্চারণ ঠিক করে আছে। দিলাম, আপনি কিন্তু মানে যা শুনলেন, কিন্তু আপনার সেই মানে শেখা হবে না। আপনাকে ওই চ, ছ, জ, ঝ যেটা বাই ডিফল্ট যেটা সেট হয়ে আছে তার সাথেই বলে যেটা দাঁড়াচ্ছে সেটাই ঠিক। তা আপনাকে আচ্ছা, ওটার সাথে যখন বলবেন চ, ছ, জ, ঝ, ঙ, ওটাই ঠিক। তাহলে ওই যে ঠিক থ্রি আছে স্টেপস স্যার। ওইভাবে এগোতে হবে। আচ্ছা। ঠিক আছে, তো এবারে আপনাদের রাজেশ স্যারের ক্লাস শুরু হবে, আমার একটু লেট হয়ে গেল। হুম, ঠিক আছে, বেশ, তাহলে নেক্সট উইকে আবার দেখা হবে। আমি আমি আপনাদেরকে হোম টাস্ক দিয়ে দেবো, আর ক্লাসের রেকর্ডিং তো ওখানে আপলোড করে দেওয়া হবে, আর হোম টাস্ক কী হুম। করতে হবে আমি সব কিছু দিয়ে দেবো। স্যার আমাদের আগের দিনের রেকর্ডিং গুলো আগের কেমন দিনের হয়েছে? রেকর্ডিংটা আমি গ্রুপে জানিয়েছি ম্যাডাম, ওটা তো যেহেতু আমাদের শুধুমাত্র গীতাটাই হয়েছে, আপনারাই পড়েছেন, তো ওটা রেকর্ড করাই আছে, বললে আমি আপলোড করে দেবো, কিন্তু না ওটা, না, সেটা বলিনি, আচ্ছা, আমাদের যে হোমওয়ার্কটা ও আচ্ছা দিয়েছিলেন আচ্ছা, ওটা কিন্তু আমি আমাদের ক্লাসে সব। শুরুতেই বলেছি সমস্যাটা। আপনার যেটা সমস্যা হয়েছে, আপনি চতুর্থোধ্যায়টা ঠিকঠাক বলেননি। হ্যাঁ, চতুর্থোধ্যায়ः ওটা ভালো করে রেকর্ডিং শুনবেন, দেখবেন, বা প্রত্যেকটা আমরা ও শিখেছি ওই প্রথম, জায়গাটা আমার সমস্যা হয়েছে, হ্যাঁ সমস্যা হয়েছে ওটা। চতুর্থ অধ্যায়টা বলতে। হ্যাঁ হ্যাঁ, ওটা আপনি চতুর্থ অধ্যায়ः এরকম বলেছেন। ওটা আরেকবার বলুন, কি বলতে হবে? ওটা বলতে হবে যে যেমনটা আছে ওখানে চতুর্থোধ্যায়ः, মানে ওটা যে লুপ্ত আকারে এস যে চিহ্নটা আছে লুপ্ত আকারে, সেটার কোনো প্রোনাউন্সিয়েশন হবে না। আপনি ওটাকে ভেঙে বলেছেন যে চতুর্থ অধ্যায়ः এরকম, সেটা ও, করা যাবে না। আদারওয়াইজ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, এমনি শ্লোকের উচ্চারণ ঠিক আছে।
ওকে। আচ্ছা বেশ, তাহলে ঠিক ঠিক আছে, আছে, নেক্সট উইকে তাহলে ধন্যবাদ। দেখা হবে। বেশ, ঠিক আছে। ধন্যবাদ রাজকুমার বাবু, ক্লাসটা ধন্যবাদ ভালো মহাশয়। ওকে। হয়েছে। আচ্ছা রাজেশ স্যার, আপনি খুবই তাহলে ভালো শুরু লাগলো, করুন। খুবই ভালো লাগছে, অনেক কিছু শেখা গেল, জানতে পারতাম না স্যার। ঠিক আছে, এখনো 6 মাস আমরা শিখতেই থাকবো। এখনো 6 মাস আছে। ঠিক আচ্ছা, আছে। স্যার আমারটা কি শুধু ওই হ্যাঁ গীতা হ্যাঁ, হা গীতা বলি ওইটাই ভুল আছে? শ্লোক উচ্চারণ আপনাদের, আচ্ছা আপনারা যারা মানে শিখেছেন না, শ্লোক উচ্চারণ প্রত্যেকেরই ঠিক আছে, শ্লোক আচ্ছা আচ্ছা উচ্চারণ আচ্ছা, কারো ভুল গুড হচ্ছে গুড। না। ঠিক আছে, আমি জাস্ট আচ্ছা আচ্ছা, শুরুতেই যে ভুলটা দু একটা হয়েছে সেটা হ্যাঁ বললাম। হ্যাঁ, ঠিক আছে, আরেকটা কোনো একটা ঠিক আছে, ম্যাডামের ভুল হয়েছিল যে এই মামা বর্তমান বর্তমান, তো ওটা বর্তমানা ভেঙে দিয়েছেন। বর্তমান। ওটা বর্তমা মানে তয়মা যুক্তাক্ষর আছে, ওটাকে ভেঙে বলেছিলেন যে বর্তমানা। ঠিক আছে, ওটা একটু দেখে নেবেন কে বলেছিলেন। বললে কি হবে? বলুন ম্যাডাম। ভেঙে বললে না, মানে ভেঙে কি, বললে তো ওটা ভুল কি রং? ম্যাডাম, ভেঙে বললে অর্থই পাল্টে যাচ্ছে। ও আচ্ছা। মানে সংস্কৃত উচ্চারণে আপনি ভাঙতে পারবেন না, মানে ভাঙতে পারবেন না, যেটা আছে সেটাকেই উচ্চারণ করতে হবে। ওই জন্য তো বারবার বলা হচ্ছে যে স্পেলিং এবং প্রোনাউন্সিয়েশন দুটোই সমান তালে চলবে। না, অনেক সময় সন্ধিটাকে ভেঙে সেটা আমরা উচ্চারণ করা ভাঙছি, হয় হয় না? পাদের শেষে ভাঙছি আমরা মাঝে মধ্যে, কিন্তু একটা হ্যাঁ পাদের হ্যাঁ। মধ্যে তো কখনোই আমরা সেটা ভাঙছি না। আচ্ছা। ঠিক আছে বেশ, তাহলে চিত্রা ম্যাডাম আপনি কিন্তু মানে খুব আপনাকে একটু বেশি টাইম দিতে হবে এখন। প্র্যাকটিসটা বেশি করতে হবে হ্যাঁ, স্যার। বাকিরা কিন্তু আপনার থেকে অনেক এগিয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক। ঠিক আছে। খুব চেষ্টা করবো হুম, স্যার, যতটা ঠিক আমার আছে, সাধ্য অবশ্যই করবে অবশ্যই। নিশ্চয়ই চেষ্টা করবো। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে বেশ, তাহলে রাজেশ স্যার আপনি শুরু করুন, একটু লেট হয়ে গেল আজকে। আচ্ছা, ঠিক আছে, ঠিক ঠিক আছে, আছে। সমস্যা নেই। আচ্ছা, আপনারা তাহলে 2 মিনিটের একটা ছোট্ট বিরতি নিতে পারেন।